শুরুতে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাইরাসের ক্লাসিফিকেশন নিয়ে। আমি যখন ভাইরাসের ক্লাসিফিকেশন আলোচনা করেছি, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস সম্পর্কে বলেছিলাম। তো ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য একটা ট্রিক্স ছিল, সেটা হচ্ছে AH² P4 বলেছিলাম। মানে AH²PQ মনে রাখবো, বাট মনে রাখার সুবিধার জন্য PQ মনে রাখবো, বাট তার সাথে P4 মানে P দিয়ে 4টা ভাইরাস অ্যাড করে দিব। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আগে লেন্সের 13 এডিশন অনুযায়ী বা আজ থেকে 5 বছর 10 বছর আগে ডিএনএ ভাইরাস পি দিয়ে 3টাই ছিল। সে কি কি ছিল সেটা হচ্ছে পক্স ভাইরাস, পার্ভো ভাইরাস এবং প্যাপাভো ভাইরাস। এই প্যাপাভো ভাইরাসটা এখন আর ইউজ করা হয় না। এই প্যাপাভো ভাইরাসটা ভেঙে 2টা আলাদা ফ্যামিলি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পলিওমা ভাইরাস এবং প্যাপিলোমা ভাইরাস। আগে পলিওমা ভাইরাস এবং প্যাপিলোমা ভাইরাস 2টা একসাথে প্যাপোভা ভাইরাস বলা হতো। প্যাপাভো ভাইরাসে আগে 3টা ভাইরাস মেনলি ছিল: প্যাপিলোমার পা, পলিওমার পো, প্যাপো, আর ভা, যেটা ওই ভাটা আসে ভ্যালকুলেটিং ভাইরাস, মানে সিমিয়ান ভাইরাস 40, SV40 যে ভাইরাসটা, ওটাকে বলা হতো ভ্যাকুলেটিং ভাইরাস। মানে প্যাপোভা ভাইরাস এই 3টা ছিল, কিন্তু বর্তমানে এই প্যাপোভা ভাইরাস বাদ দিয়ে পলিওমা ভাইরাস এবং প্যাপিলোমা ভাইরাস 2টা আলাদা ক্যাটাগরি করা হয়েছে। এই পলিওমা ভাইরাসের মধ্যে SV40 ভাইরাসটা রাখা হয়েছে। তাছাড়া আরও 2টা ভাইরাস আছে, জেসি ভাইরাস, কেবি ভাইরাস। আর প্যাপিলোমা ভাইরাসের মধ্যে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবার আমি আলোচনা করব একটি ভাইরাসের প্যাথোজেনেসিস, কিভাবে প্যাথোজেনেসিস তৈরি করে। তো একটা ভাইরাস যখন ইনফেকশন তৈরি করে, ভাইরাসটা কিন্তু হিউম্যান সেলের অথবা পেশেন্টের উপরে ইম্প্যাক্ট করতে পারে। মানে একটা ভাইরাসের ইম্প্যাক্ট 2টা, হয় হিউম্যান সেলে করবে, না হয় পেশেন্টের উপরে করবে। তো একটা সেলের অনেকগুলো চেঞ্জ হতে পারে, তার মধ্যে 4টা মেন চেঞ্জ হতে পারে। যেমন সেলটার ডেথ হতে পারে, সেলটার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, সেলটা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলে ট্রান্সফার হতে পারে, অথবা সেলের কোনো মরফোলজিক্যাল বা ফাংশনাল চেঞ্জ ছাড়াই ভাইরাসটা সেখানে রেপ্লিকেট করতে পারে। তো একটা ভাইরাস যখন একটা সেলে ইনফেক্টেড করবে, তখন ওই সেলের মধ্যে কিন্তু একটা চেঞ্জ হবে প্রথমে, একটা চেঞ্জ পরে। তো একটা ভাইরাস সেলে ইনফেকশন করলে প্রথমেই কি চেঞ্জ হয়? প্রথমেই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন হয়, পরবর্তীতে নিউক্লিক অ্যাসিডটা ডিস্ট্রয় হয়। মানে একটা সেলের যেই ডিএনএ অথবা আরএনএ থাকে সেটা ডিস্ট্রয় হয়। তো প্রথমে যখন প্রোটিন সিনথেসিস ইনহিবিশন হচ্ছে, সেটা কিন্তু সেলের জন্য, সেলের প্রোটিন সিনথেসিস ইনহিবিশন হচ্ছে, কিন্তু এদিকে ভাইরাস ঠিকই তার প্রোটিন সিনথেসিসটা করে নিচ্ছে হোস্ট সেলের দ্বারা। এটা কিভাবে করে? একটা এক্সাম্পল দিলে ইজি হবে, সেটা হচ্ছে পোলিও ভাইরাস। তো প্রথমে একটা নর্মাল সেলের ফাংশনে আছে। একটা নর্মাল সেল কিন্তু এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সিনথেসিস করে ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তো এই এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয় যেই ট্রান্সলেশন প্রক্রিয়ায়, সেটাই হেল্প করে ইনিশিয়েশন ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর। তো এই পোলিও ভাইরাস কি করে? ইনিশিয়েশন ফ্যাক্টরটা ইনহিবিটেড করে দেয়। আলটিমেটলি এমআরএনএ থেকে কোনো প্রোটিন সিনথেসিস হতে পারে না। কিন্তু পোলিও ভাইরাস ঠিকই তার প্রোটিন সিনথেসিস করে। কিভাবে করে? পোলিও ভাইরাসের একটি এমআরএনএ আছে। এই এমআরএনএতে একটা স্পেশাল রাইবোজোম ইনিশিয়েটিং সাইট থাকে। এই স্পেশাল রাইবোজোম ইনিশিয়েটিং সাইটের জন্য এটা আসলে ইনিশিয়েশন ফ্যাক্টরটা বাইপাস করে দেয়। মানে হচ্ছে এই পোলিও ভাইরাসের এমআরএনএর প্রোটিন সিনথেসিসের জন্য কোনো ইনিশিয়েশন ফ্যাক্টর লাগে না। সেই জন্য এই পোলিও ভাইরাসটা নিজেই নিজের প্রোটিন সিনথেসিস করতে পারে ইনিশিয়েশন ফ্যাক্টর ছাড়াই, হোস্ট সেলের রাইবোজোম ব্যবহার করে। এরপরে আসি, একটি ভাইরাসে কিন্তু আমরা জায়ান্ট সেল দেখতে পারি, ঠিক আছে? তো জায়ান্ট সেল কিভাবে ফর্মেশন হয়? জায়ান্ট সেল ফর্মেশন হয় হচ্ছে, আমরা জানি একটা ভাইরাসের যেই এনভেলপ থাকে, এনভেলপ হচ্ছে লিপোপ্রোটিন এনভেলপ। এখানে লিপিড থাকে এবং প্রোটিন থাকে। আগে আলোচনা করেছি, একটা সেলের যে এনভেলপ, তার প্রোটিনটা আসে আসলে ভাইরাস প্রোটিন, মানে ভাইরাস সেলের সাহায্য নিয়ে যে প্রোটিনটা সিনথেসিস করে ওই প্রোটিন, এবং সেল মেমব্রেনের যেই লিপিড থাকে ওই লিপিড মিলে লিপোপ্রোটিন তৈরি করে। তো একটা ভাইরাস যখন এই প্রোটিনটা তৈরি করবে, এই প্রোটিন কিন্তু ওই হোস্ট সেলের
সাইটোপ্লাজমিক মেমব্রেনে ইন্টিগ্রেট করবে। ইন্টিগ্রেট করার জন্য হোস্ট সেলের সাইটোপ্লাজমিক মেমব্রেনে কিছু চেঞ্জ হবে। এই চেঞ্জের জন্য কি হবে, অনেকগুলো সেল একসাথে ফিউজড হয়ে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্মেশন করবে। তো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্মেশন করে বেস্ট এক্সাম্পল আছে দুইটা, হার্পিস ভাইরাস এবং প্যারামিক্সো ভাইরাস। তো হার্পিস ভাইরাস এবং প্যারামিক্সো ভাইরাস কিভাবে মনে রাখবো, একটা ইজি ট্রিক্স আছে, সেটা হচ্ছে অনেকগুলো হারপিক যদি পড়ে থাকে আমরা কিন্তু গুনতে পারবো না, সেটা আমাদের জন্য প্যারা। মানে বহু হারপিক পড়ে আছে, হারপিকের বোতল আমি গুনতে পারতেছি না, আমার জন্য প্যারা। তো বহু মানে অনেকগুলো হারপিক পড়ে আছে, অনেকগুলো থেকে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এটা মনে রাখবো আমার জন্য প্যারা। ঠিক আছে, তো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল কী কী, হারপিক থেকে হারপিস ভাইরাস এবং আমার জন্য প্যারা, প্যারা থেকে প্যারামিক্সো ভাইরাস। তো হারপিস ভাইরাস, যেগুলো হারপিস ভাইরাস যদি একটা ইনফেকশন তৈরি করে, মানে হারপিস ভাইরাস ইনফেক্টেড পেশেন্টের যে স্কিন, ওটা যদি আমরা স্ক্রাব করতে পারি, দেন ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পারি, তো ওইখানে কিন্তু আমরা দুইটা জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে ইনোকুলেশন বডি, একটা হচ্ছে জায়ান্ট সেল। জায়ান্ট সেল তো পাবোই, সাথে ইনোকুলেশন বডিও পাবো। ইনোকুলেশন বডিতে থাকে ইউসিনোফিলিক ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি, এটা কিন্তু ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি পাবো আমরা হারপিসে। এখন আসি ইনোকুলেশন বডি। আগে আমি ইনোকুলেশন বডি সম্পর্কে আলোচনা করেছি যে কিছু আছে সাইটোপ্লাজমিক ইনোকুলেশন বডি, কিছু আছে ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি, আবার কিছু দুইটাই থাকতে পারে। তো সাইটোপ্লাজমিক ইনোকুলেশন বডির এক্সাম্পল দিয়েছিলাম হচ্ছে নেগ্রি বডি এবং গুয়ারনেরি বডি। তো নেগ্রি বডি যেটা, সেটা আমরা র্যাবিস ভাইরাসে ইউজুয়ালি ব্রেনের যে নিউরনস থাকে সেখানে পেয়ে থাকি। তো এই নেগ্রি বডি কিন্তু ইউসিনোফিলিক সাইটোপ্লাজমিক ইনোকুলেশন বডি। এবার আসি ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি। ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি কিন্তু আমরা কাউ ড্রাই টাইপ বিতে পাই। ঠিক আছে, তো এখানে আরও একটা নিউ ইনফো, সেটা হচ্ছে আরও একটা ভাইরাসের ক্ষেত্রে আমরা ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি পাই, সেটা হচ্ছে আউস আই ইনোকুলেশন বডি। এই আউস আই ইনোকুলেশন বডিটা আমরা সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাই, যেটা ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি। কীভাবে মনে রাখবো, সেটা হচ্ছে কাউ দিয়ে যেটা বুঝিয়েছিলাম, কাউ এনিম্যাল, আউলও কিন্তু একটা এনিম্যালের মধ্যেই পড়ে, মানে একটা বার্ডের মধ্যে পড়ে। তো এই আউস আই যে ইনোকুলেশন বডি এবং কাউ ইনোকুলেশন বডি সব হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি। এবার আসে হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট। একটা ভাইরাস যখন একটা সেলে ইনফেক্টেড করে তখন ওই সেলটাই কিন্তু সাইটোপ্যাথিক ইফেক্ট দেখা যায়। তো সাইটোপ্যাথিক ইফেক্টের জন্য ওই সেলটা রাউন্ডেড হয় এবং চারিদিকে ডার্কেনিং হয়। তো একটা ভাইরাস নিয়ে যদি আমরা ল্যাবরেটরিতে সেল কালচার করতে যাই, তাহলে আমরা সেল কালচারে কিন্তু এই সাইটোপ্যাথিক ইফেক্টটা দেখতে পারি। আর এই সাইটোপ্যাথিক ইফেক্টটা হচ্ছে প্লাক এসের একটি বেসিস। এই প্লাক এসেতে আসলে কোয়ান্টিফাই করা হয় কতগুলো ভাইরাস দিয়ে আসলে ইনফেকশন হয়েছে। তো এই ভাইরাসগুলো সেলে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনও করতে পারে। এবার আসি একটা পেশেন্টে কি কি চেঞ্জ করে ভাইরাসটা। একটা পেশেন্টে কিন্তু অনেকগুলো চেঞ্জ করতে পারে, যেমন সে অ্যাসিমটোমেটিক থাকতে পারে, সে ভাইরাসটা ট্রান্সমিট করতে পারে এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টে, ইভেন এক পেশেন্টের এক সেল থেকে আরেক সেলে যেতে পারে, অথবা ওই পেশেন্টটা ল্যাটেন্ট ইনফেকশনে থাকতে পারে, পেশেন্টটা রিকভারি করতে পারে, পেশেন্টের ইমিউন রেসপন্স হতে পারে। তো অনেকগুলো চেঞ্জ হয়। তো একটা ভাইরাস যখন একটা পেশেন্টে আসে, সে অনেকগুলো স্টেজ ফলো করে। প্রথম স্টেজ হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কি সেটা আমরা জানি। পরবর্তী স্টেজ হচ্ছে প্রোড্রোমাল পিরিয়ড। প্রোড্রোমাল পিরিয়ড জিনিসটা কি, প্রোড্রোমাল পিরিয়ডে আসলে কোনো স্পেসিফিক সাইন সিমটমস থাকে না, সব নন স্পেসিফিক সাইন সিমটমস, যেমন ফিভার হয়, ম্যালাইজ হয়, এগুলো কিন্তু কোনো ভাইরাস স্পেসিফিক না, যে কোনো ইনফেকশনে এটা হতে পারে। তো এটাই হচ্ছে প্রোড্রোমাল পিরিয়ড। তারপরে আসে স্পেসিফিক ইলনেস পিরিয়ড। এখানে ভাইরাসটা তার নিজস্ব ইলনেসটা শো করে। তারপরে আসে রিকভারি পিরিয়ড। তো রিকভারি পিরিয়ড না হয়ে অনেকের ডেটও হতে পারে। এবার আসে পোর্টাল অফ এন্ট্রি। একটা মানে অনেকগুলো ভাইরাস আছে, অনেকগুলো পোর্টাল অফ এন্ট্রিও আছে। সব ভাইরাস কিন্তু এক পোর্টাল অফ এন্ট্রিতে আসে না। তো পোর্টাল হচ্ছে অনেকগুলো পোর্ট আছে, যেমন রেসপিরেটরি ট্র্যাক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক আছে, জেনিটাল ট্র্যাক আছে, স্কিন আছে, তারপর ব্লাড আছে, তারপরে ভার্টিক্যাল ট্রান্সমিশন আছে। ভার্টিক্যাল মানে মা থেকে বাচ্চাদের যেই ট্রান্সমিশনটা হয়। ভার্টিক্যালের মধ্যে আবার ট্রান্সপ্লাজেন্টাল আছে, ডিউরিং বার্থ আছে, ব্রেস্ট ফিডিং আছে। তো প্রথমে জানবো
রেসপিরেটরি ট্র্যাক দিয়ে কী কী যায়? তো রেসপিরেটরি ট্র্যাক দিয়ে কী কী যায় সেগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনশাইশিয়াল ভাইরাস, এপিস্টার্নবার্গ ভাইরাস, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, সাইটোমেগালো ভাইরাস, মিজলস, মামস, রুবেলা, হান্টা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, পার্ভো ভাইরাস B19। এগুলো যদি এমনি মনে থাকে ভালো, না হলে আমার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা ফানি। তো সেটা হচ্ছে মেনলি হচ্ছে দেবদাসের কিন্তু পার্বতী থাকে, ঠিক আছে, পার্বতী থাকে। তো এখানে দেবদাসের পার্বতী না, এখানে হচ্ছে এন্ড্রু, আগে যেটা বলেছিলাম ডাক্তার এন্ড্রু, এন্ড্রুর পার্বতী। তো এন্ড্রুর পার্বতীকে জোর করে তার বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, যেখানে পার্বতীর কোনো ইচ্ছা নাই যে আমি বিয়ে করবো। তো পার্বতী কি করে, গলায় দড়ি দিতে যাচ্ছে জোর করে, ঠিক আছে, যে আমি গলায় দড়ি দিব রুম আটকে। তো এই গলায় দড়ি দেয়া থেকেই রেসপিরেটরি ট্র্যাক। তো রেসপিরেটরি ট্র্যাকে কি কি, সেটা হচ্ছে অ্যান্ড্রু তার প্রেমিক ছিল, এখন পার্বতীকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো পার্বতী গলায় দড়ি দিয়ে দিবে, এটা এন্ড্রু শুনছে। তখন এন্ড্রু কি করছে, পার্বতীকে বাঁচানোর জন্য একটা গন্ডার, তো দ্রুত দৌড়ায়, গন্ডারের উপরে বসে পার্বতীকে শিকার করতে যাচ্ছে, মানে হান্ট করতে যাচ্ছে, ছিনিয়ে আনবো আমি, হান্ট করে পার্বতীকে ছিনিয়ে আনবো। তো অ্যান্ড্রু গন্ডারের উপরে চড়ে পার্বতীকে ছিনিয়ে আনতে যায়। তো লোকজন সবাই তালি দেয়, বলে যে বাহ বাহ, গুড অ্যান্ড্রু, তুমি যাও, মানে লোকজন অ্যান্ড্রুকে ইনফ্লুয়েন্স করে, যাও পার্বতীকে হান্ট করে নিয়ে আসো। এখন অ্যান্ড্রু যখন যাচ্ছে রাইনোতে চড়ে, অ্যান্ড্রু ভাবতেছে আমার তো কোনো ভ্যাকসিন দেয়া নাই হারপিস জুস্টারের, মানে অ্যান্ড্রুর হচ্ছে মুখে হারপিসের ঘা হয়েছে, ঠিক আছে। তো অ্যান্ড্রুর কোনো ভ্যাকসিন দেয়া নাই, হারপিস ভাইরাসের কোনো ভ্যাকসিন অ্যান্ড্রুর দেয়া নাই। আবার এইদিকে পার্বতী ভাইরাসের কোনো MMR ভ্যাকসিন দেয়া নাই। তো অ্যান্ড্রু ভাবতেছে যে থাক, দিয়া নাই তো আমি যাব ছিনিয়ে আনি, কি হয়েছে, আমারও দিয়া নাই ওরও দিয়া নাই, এবার আসে কি কি ভাইরাস আছে। সেটা হচ্ছে প্রথমে পার্বতী গলায় দড়ি দিতে যাচ্ছে, মানে গলায় দড়ি থেকে রেসপিরেটরি ট্র্যাক। তো অ্যান্ড্রু যাচ্ছে, অ্যান্ড্রু থেকে অ্যাডেনো ভাইরাস, সে রাইনোর উপরে চেপে পার্বতীকে হান্ট করতে যাচ্ছে, রাইনো থেকে রাইনো ভাইরাস, পার্বতী থেকে পার্ভো ভাইরাস B19, হান থেকে হান্টা ভাইরাস। তো সে যখন যাচ্ছে লোকজন সব ওকে ইনফ্লুয়েন্স করতেছে, যাও যাও, ইনফ্লুয়েন্স থেকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো তার হারপিসের কোনো ভ্যাকসিন দেয়া নাই। তো হারপিসের থেকে আসি চারটা, হারপিস ভাইরাস ফ্যামিলির চারটা ভাইরাস হচ্ছে রেসপিরেটরি ট্র্যাকে যায়। কি কি, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, এটা কিন্তু রেসপিরেটরি ট্র্যাকে যায় 1, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1। দেন হচ্ছে ভ্যারিসেলা জুস্টাল ভাইরাস, এপিস্টেনবার্গ ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। দেন পার্বতীর একটা ভ্যাকসিন দেয়া নাই, সেটা হচ্ছে MMR ভ্যাকসিন। MMR থেকে কি, মিজলস, মাম, রুবেলা, আমরা সবাই জানি, কিন্তু রুবেলা থেকে আর দিয়ে আরও একটা আসবে, রেসপিরেটরি সিনশাইশিয়াল ভাইরাস। এইগুলো আসলে রেসপিরেটরি ট্র্যাকে যায়। নেক্সট আসে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে কী কী ভাইরাস যায় এটা আমরা এমনি মনে রাখতে পারবো, সেটা হচ্ছে হেপাটাইটিস A, হেপাটাইটিস E, রোটা ভাইরাস, পোলিও ভাইরাস, আর একটা এক্সেপশনাল, এটা আমি আগে জানতাম না, নতুন জানলাম, নরো ভাইরাস। তো নরো ভাইরাস কি ভাই মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে কিন্তু অলওয়েজ পেরিস্টালসিস হয়, নড়তেই থাকে, তো এই নড়া থেকেই নরো ভাইরাস। এবার আসি স্কিন, স্কিন দিয়ে কী কী ভাইরাস যায়, স্কিন দিয়ে যায় হচ্ছে র্যাবিস ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কী ভাই মনে রাখবো, একটা এডিস মশাই এসে কামড় দিলেই কিন্তু আমাদের স্কিন দিয়ে যদি ভাইরাস যায় তখন ডেঙ্গু হয়, তখন ইয়েলো ফিভার হতে পারে। তো স্কিন দিয়ে যায় ডেঙ্গু ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস। তারপর একটা কুকুর যদি আমাদের স্কিনে বাইট করে তাহলেই কিন্তু স্কিনের মাধ্যমে র্যাবিস ভাইরাসটা বডিতে ঢুকে, সো স্কিন দিয়ে র্যাবিস ভাইরাসও যাচ্ছে। তারপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সার্ভিক্সে যায়, ওটা কিন্তু সার্ভাইকাল যে ওয়াল ওটাকে পেনেট্রেট করে ঢুকে যায় ইউজুয়ালি। তো এই প্যাপিলোমা ভাইরাসটাও স্কিন পেনেট্রেট করে যায়। নেক্সট আসি জেনিটাল ট্র্যাক দিয়ে কী কী ভাইরাস যায়। তো জেনিটাল ট্র্যাক দিয়ে যেসব ভাইরাস যায় সেই সব ভাইরাসের প্রথম অক্ষর H, ঠিক আছে, H দিয়ে যায়। যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস B ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, ঠিক আছে। 1 কিন্তু রেসপিরেটরি ট্র্যাকে দিয়ে যায়। তো ইজিলি মনে রাখতে পারি, সেটা হচ্ছে জেনিটাল ট্র্যাক, যেহেতু বলেছে জেনিটাল ট্র্যাক থেকে জেনি নামের একটা মেয়ে, তার হচ্ছে হেপাটাইটিস B আছে, তার মানে হেপাটাইটিস B ভাইরাস। তার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তারপরে হচ্ছে তার HIV আছে, HIV ভাইরাস। তার হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 ইনফেকশন আছে, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। নেক্সট আসি ব্লাডের মাধ্যমে কি কি ভাইরাস যায়। ব্লাডের মাধ্যমে যেসব ভাইরাস যায় এমনি মনে থাকবে, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, হেপাটাইটিস D ভাইরাস, 3টা হেপাটাইটিস ভাইরাস গেল। তারপর HIV ব্লাডের মাধ্যমে যায়।
হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস যেটা, সেটাও ব্লাডের মাধ্যমে যায়, এবং সাইটোমেগালো ভাইরাস সেটাও ব্লাডের মাধ্যমে যায়। এটা মনে রাখতে হবে, সাইটোমেগালো কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়েও গিয়েছে, আবার ব্লাড দিয়েও যাচ্ছে। সাইটোমেগালো ভাইরাস, মেগালো মানে অনেক বড়, তো এর রুটও অনেক বেশি। এবার আসি হচ্ছে ট্রান্সপ্লাজেন্টার কি কি ভাইরাস যায়। আমি আগে বলেছি যে ট্রান্সপ্লাজেন্টার মনে রাখতে বলেছিলাম প্রথম ভিডিওতে একটা ট্রিক্স, যে রুবি নামের একটা মেয়ে, সে 2019 সালে কনসেপ্ট করে। তো তার বাচ্চাটা যেটা জন্মায় তার মাথা অনেক বড় হয়, বড় মানে মেগালো হয়। তো এটা ছাড়াও আরও একটা ভাইরাস আছে, কীভাবে মনে রাখবো, এই রুবির পেটে যখন বাচ্চাটা থাকে, বাচ্চাটা অনেক জার্কিং করে, অনেক জার্ক করে, ঠিক আছে। তো ভাইরাসগুলো চলে আসি রুবি নামের মেয়ে থেকে, রুবেলা, তার 2019 সালে প্রেগনেন্ট হয়, মানে পার্ভো ভাইরাস B19। দেন তার হচ্ছে বাচ্চার মাথাটা বড় হয়, সাইটোমেগালো ভাইরাস, আর বাচ্চাটা পেটে যখন থাকে অনেক জার্কিং করে, যার থেকে জিকা ভাইরাস। এবার আসি অ্যাট দ্য টাইম অফ বার্থে কী কী ভাইরাস ট্রান্সমিশন হয়। তো অ্যাট দ্য টাইম অফ বার্থে প্রথমে বার্থ ক্যানেল দিয়ে আসি। প্রথমে একটা বাচ্চা যখন প্লাজেন্টটা কেটে দেওয়া হয়, তখনই কিন্তু সেই বাচ্চাটার জন্মটা অ্যাট দ্য টাইম অফ বার্থ বলা হয়ে থাকে। আমি কিন্তু ট্রান্সপ্লাজেন্টার আগে আলোচনা করলাম। তো একটা বাচ্চা যখন প্লাজেন্টটা কেটে দেওয়া হয়, প্লাজেন্টার মধ্যে কিন্তু ব্লাডটা, ম্যাটারনাল ব্লাড বাচ্চার ব্লাডে চলে আসতে পারে, ঠিক আছে। আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে এই মেকানিজমটা জানি। তো ব্লাড বোন 3টা ডিজিজ বাচ্চার হতে পারে অ্যাট দ্য টাইম অফ বার্থ। কী কী? সেটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং HIV ভাইরাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাচ্চা যখন বার্থ ক্যানেল দিয়ে ডেলিভার্ড হবে, তখন বার্থ ক্যানেলের জেনিটাল ট্র্যাকে কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন করে, আগেই বলেছিলাম, এবং হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2 এটা ইনফেকশন করে। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2টাও অ্যাট দ্য টাইম অফ বার্থে ইনফেক্টেড করতে পারে। এবার আসি হচ্ছে ব্রেস্টফিডিংয়ে কোন কোন ভাইরাসটা বাচ্চাকে ইনফেক্টেড করে। ব্রেস্টফিডিংয়ে মেগালোর অনেকগুলো ট্র্যাক্স, তো এটা ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে যায়। তো হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস যেটা আছে সেটা ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে যায়। তো একটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে HIV ভাইরাসও কিন্তু ইউজুয়ালি ট্রান্সপ্লাজেন্টার এবং ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমেও যায় অকেশনালি। এবার আসি লোকালাইজড অর ডিসিমিনেটেড ইনফেকশন, মানে একটা ভাইরাস একটা সেলের বা একটা পেশেন্টের কোথায় কোথায় ইনফেকশন তৈরি করতে পারে। তো কিছু ভাইরাস সিস্টেমিক ইনফেকশন করে, কিছু লোকালাইজড ইনফেকশন করে। তো প্রথমে আসি লোকালাইজড ইনফেকশনের বোথ এক্সাম্পল হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, যেমন রাইনো ভাইরাস কমন কোল্ড করে। তো এই রাইনো ভাইরাসটা ইউজুয়ালি রেসপিরেটরি ট্র্যাক দিয়ে এই রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশনটা করে, এটা লোকালাইজ থাকে। তারপরে আসি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কিন্তু আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাককে ইনফেকশন করে, এটা লোকালাইজড। এবার আসি সিস্টেমিক ইনফেকশন মানে যেই ভাইরাসগুলো ব্লাডের মাধ্যমে ইনফেকশন তৈরি করে। পোর্টাল অফ এন্ট্রি যাই হোক, ব্লাডের মাধ্যমে একটা নির্দিষ্ট অর্গানে গিয়ে সেটা ওই অর্গানটা অথবা মাল্টিপল অর্গান ড্যামেজ করতে পারে, এটা আসলে সিস্টেমিক ইনফেকশন। তো বেস্ট এক্সাম্পল হচ্ছে পোলিওমাইলাইটিস। পোলিও ছাড়া মিজেলস ভাইরাসেও কিন্তু সিস্টেমিক ইনফেকশনটা দেখা যায়। তো পোলিও ভাইরাসটা কি করে? পোলিও ভাইরাসটা হচ্ছে আমাদের প্রথমে যে কোনো ফিকোরাল রুটে যাওয়ার পরে ওটা ব্লাডে যায়, ব্লাডের মাধ্যমে ওটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়। তো সিস্টেমিক ইনফেকশনের ক্ষেত্রে আসলে ভাইরেমিয়াটা থাকে। এই ভাইরেমিয়ার জন্যে যেই ভাইরাসগুলো সিস্টেমিক ইনফেকশন তৈরি করে তার ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি থাকে, কিন্তু যেই সব ভাইরাস লোকাল ইনফেকশন তৈরি করে, যেমন রেসপিরেটরি ট্র্যাকের ভাইরাস, তাদের ইনকিউবেশন পিরিয়ড অনেক কম থাকে। যেমন রাইনো ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু আমাদের রেসপিরেটরি ট্র্যাকের মিউকাসেই রেপ্লিকেশন করে, ওইখানেই ইনফেকশনটা ইউজুয়ালি তৈরি করে। এবার এইখানে একটা ছবি আছে পোলিও ভাইরাস নিয়ে। তো পোলিও ভাইরাসটা আসলে কিভাবে ইনফেকশন তৈরি করে? তো পোলিও ভাইরাস অনেক জায়গায় মাল্টিপ্লিকেশন করে। তো একটা পোলিও ভাইরাস প্রথমে যখন ফিকোরাল রুটে আসবে, পোলিও ভাইরাসটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে প্রথমে মাল্টিপ্লাই করে। স্মল ইন্টেস্টাইনে মাল্টিপ্লাই করার পরে ওটা দেন আমাদের লিমফেটিক্স যেই থাকে, মেসেন্টেরিক লিম্ফ নোডস মানে পেয়ার প্যাসেজ, ওইখানে যায়, ওইখানে গিয়েও মাল্টিপ্লিকেশন করে। ওইখান থেকে কি করে? ওইখান থেকে ব্লাডে চলে যায়, এটাকে বলা হয় প্রাইমারি ভাইরেমিয়া। ব্লাড থেকে আবার সেটা লিভার এবং স্প্লিনে চলে যায়, লিভার এবং স্প্লিনেও সেটা মাল্টিপ্লাই করে পোলিও ভাইরাস, ওইখান থেকে আবার ব্যাক করে ব্লাডে চলে আসে, এটাকে বলা হয় সেকেন্ডারি ভাইরেমিয়া। এই যখন সেকেন্ডারি ভাইরেমিয়া হয় তখনই আসলে
অ্যান্টিবডি অ্যাপিয়ারেন্স করা শুরু হয়। কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবিন জি, এটা শুরু হয়। তো ইমিউনোগ্লোবিন জি যাদের হচ্ছে ভ্যাকসিনটা দেয়া থাকে, তাদের যেই ভ্যাকসিনের জন্য ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডিটা প্রডিউস হয়, এটা কিন্তু এই স্টেজে প্রডিউস হয়। এবং কেউ যদি পোলিও ভাইরাস দিয়ে অ্যাফেক্টেড হয়, তার ওই ভাইরাসটা সেকেন্ডারি ভাইরামিয়াতে এই ইমিউনোগ্লোবিন জি দ্বারা ডিস্ট্রয় হয়ে যায়, ভাইরাসটা আর প্রোগ্রেস করতে পারে না। তো আসি সেকেন্ডারি ভাইরামিয়া গেল। সেকেন্ডারি ভাইরামিয়ার পরে এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে মোটর নার্ভ যে এন্ডিং আছে ওইখানে সে মাল্টিপ্লাই করবে, অথবা অ্যান্টেরিয়র হর্নসের অফ দ্য স্পাইনাল কর্ডে মাল্টিপ্লাই করবে, যার কারণে মোটর নার্ভটা ড্যামেজ হয়ে যাবে। আলটিমেটলি ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে। তো একটা পোলিও ভাইরাসের 10 দিনে যখন ইনফেকশনটা হয়, আমরা 10 দিনে কিন্তু সব থেকে বেশি অ্যান্টিবডি পেয়ে থাকি ব্লাডে। এটা হচ্ছে পোলিও ভাইরাসের একটি ফিগার আছে, ফিগারটা দেখে তার প্যাথোজেনেসিস আমি সংক্ষেপে আলোচনা করলাম। তো কিছু কিছু ভাইরাস আছে রেট্রোগ্রেড এক্সোনাল ফ্লোতে যায়। 4টা ভাইরাস রেট্রোগ্রেড এক্সোনাল ফ্লোতে যায়। কি কি? র্যাবিস ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এবং ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। এরপরে হচ্ছে একটা শক আছে, সেখানে বলেছে ভিন্ন ভাইরাসের রিজার্ভার। তো রিজার্ভারগুলো আসলে যেমন র্যাবিসের ডগ, তারপরে ইয়েলো ফিভারে মানকি, ডেঙ্গুতে মানকি, এনকেফালাইটিস ভাইরাসে ওয়াইল্ড বার্ড যেমন স্প্যারো, সার্স করোনা ভাইরাসে সিভিট ক্যাট, এভিয়ান ইনফ্লুয়েঞ্জাতে চিকেনস অ্যান্ড আদার্স ফাউল, হান্টা ভাইরাসে ডিয়ার মাইস। তো এগুলো আসলে বিভিন্ন রিজার্ভার। এই ছকটা আসলে দেখে নেব, 32.3 নাম্বার ছক। এবার আসি একটা সেলের যে ড্যামেজ, এই ড্যামেজটা আসলে ইমিউন রেসপন্সের জন্য হতে পারে। কিভাবে হয়? আমাদের বডিতে ইমিউনিটি আসলে দুইভাবে মেনটেন করে, একটা হচ্ছে সেলুলার ইমিউনিটি বা সেল মিডিয়েটেড ইমিউনিটি, একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। তো আমাদের যেই সেলুলার ইমিউনিটি সেটা আসলে সাইটোটক্সিক টি সেল মেনটেন করে। তো একটা ভাইরাস যখন হিউম্যান বডিতে ইনফেক্টেড করে, ভাইরাস ইনফেক্টেড সেলটা কিন্তু এই ইমিউনিটি দ্বারাও ডিস্ট্রয় হয়ে ভাইরাসের জন্য সেল ডেথ অথবা পেশেন্টের ডেথ হতে পারে। তো একটা পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট আছে, এটা আমি তুলে ধরবো। সেটা হচ্ছে লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিস ভাইরাস, যেটা ওটা একটা ইঁদুরের দেহে ইনজেক্ট করা হয়। তো ইঁদুরটা ছিল ইমিউনো কম্প্রোমাইজড, তার দেহে কোনো ইমিউনিটি ছিল না। তো যখন এই ভাইরাসটা তার দেহে ইনজেক্ট করা হয়, এই ভাইরাসটা কিন্তু ঠিকই রেপ্লিকেশন করে, বাট এই ভাইরাসের এগেনস্টে তার দেহে কোনো অ্যান্টিবডি প্রডিউস হয় না, সাইটোটক্সিক টি সেলও প্রডিউস হয় না, কারণ সে ইমিউনো কম্প্রোমাইজড। তো তার কোনো ইমিউন রেসপন্সও হয়নি এবং ইঁদুরটা মারা যায়নি। পরবর্তীতে আরেকটা ইঁদুরকে এই ভাইরাসটা ইনফেক্ট করা হয়, যেই ইঁদুরটা ইমিউনো কম্পিটেন্ট থাকে এবং তার দেহে যথেষ্ট অ্যান্টিবডি ছিল এবং তার সাইটোটক্সিক টি সেলও, মানে তার ইমিউনিটি অনেক স্ট্রং। তো ওই ইঁদুরটায় যখন এই ভাইরাসটি ইনজেক্ট করা হয়, দেখা যায় তার মধ্যে ইমিউন রেসপন্স ঘটে। এই ইমিউন রেসপন্সের জন্যই তার সেলটা আসলে ডিস্ট্রয় হয়ে ইঁদুরটা মারা যায়। তো এইরকম আরও এক্সাম্পল আছে হিউম্যান বডির ক্ষেত্রে, যেমন হেপাটাইটিস ভাইরাস বি, সি এবং ডি। এগুলো কিন্তু যখন আমাদের হেপাটোসাইটে ইনফেকশন তৈরি করে, তখন এই ভাইরাসগুলো হেপাটোসাইটের সারফেসে ডিসপ্লেড হয়, যার কারণে হেপাটোসাইটের অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন হয়ে যায় এবং সাইটোটক্সিক টি সেল বুঝতে পারে না যে এটা আসলে আমাদের বডির হোস্ট সেল। তো সাইটোটক্সিক টি সেলটা দেন হেপাটোসাইটের এগেনস্টে ইমিউন রেসপন্স করে, আলটিমেটলি হেপাটোসাইট ড্যামেজড হয়ে যায়। আরও একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে মিজেলস। মিজেলস কী করে? মিজেলসটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে যে এন্ডোথেলিয়াম, তার অ্যান্টিজেনিক স্ট্রাকচার চেঞ্জ করে দেয়, যার কারণে সাইটোটক্সিক টি সেল এবং ইমিউনিটি যে আদার সেলগুলো আছে ওইগুলো আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়ামে ড্যামেজ করে দেয়। আলটিমেটলি আমাদের বডিতে বিভিন্ন মিজেলিক র্যাশ দেখা যায়। মিজেলসের জন্য যে র্যাশ হয় আমরা ওটা দেখতে পারি। আবার আরেকটা প্যাথোজেনিসিটি, সেটা হচ্ছে আমাদের যখন একটা ভাইরাস বডিতে ঢুকবে, তার এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হবে। তো ভাইরাস অ্যান্টিবডি মিলে কিন্তু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড করে। তো ভাইরাস, অ্যান্টিবডি এবং কমপ্লিমেন্ট যে কমপ্লেক্সটা থাকে, এর জন্য আমাদের বডিতে ইমিউন রেসপন্সের জন্য কিছু ড্যামেজ হতে পারে। এক্সাম্পল হচ্ছে আর্থ্রাইটিস। আমাদের এই অ্যান্টিবডি ভাইরাস
কমপ্লিমেন্ট যে কমপ্লেক্সের জন্য আর্থ্রাইটিস হতে পারে। তো কোন কোন ভাইরাসের ভাইরাস অ্যান্টিবডি কমপ্লিমেন্ট কমপ্লেক্সের জন্য আর্থ্রাইটিস হয়? হেপাটাইটিস বি ভাইরাস, রুবেলা ভাইরাস, পার্ভোভাইরাস বি19। কীভাবে মনে রাখবো? একটা রুবেল নামে একটা লোক, সে হচ্ছে অ্যাথলেটস, সে অলিম্পিকে দৌড়ায়, তো তার আর্থ্রাইটিস হয়েছে হঠাৎ করে। তো যখন আর্থ্রাইটিস হয়েছে, তার মনোবল তো ভেঙে যাওয়ার কথা, কিন্তু সে মনোবলকে আরও চাঙ্গা করছে, না আমি অলিম্পিকে জিততে পারবো। আবার এইদিকে তার আরও একটা সমস্যা আছে, তার লিভারের সমস্যা, হেপাটাইটিস বি আছে। তো চলে আসি, মেনলি হচ্ছে রুবেল নামের যে ছেলে, তার কিন্তু রোগটা হচ্ছে আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিস করে কি কি? রুবেল থেকে রুবেলা, তার লিভারের সমস্যা আছে, হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস বি ভাইরাস। সে মনে মনে বলতেছে আমি অবশ্যই জিততে পারবো। পারবো থেকে পারবো ভাইরাস বি19, এগুলো আর্থ্রাইটিস করে। আরও একটি ভাইরাস অ্যান্টিবডি কমপ্লিমেন্ট কমপ্লেক্স আছে, যেটা হচ্ছে ইনফ্যান্টে নিউমোনিয়া করে, সেটা হচ্ছে রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস। তো একটি ইনফ্যান্টে যখন রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস ইনফেকশন হয়, তো এই রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস এবং ইনফ্যান্টে যে ম্যাটারনাল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন জি থাকে, এই রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, ম্যাটারনাল ইমিউনোগ্লোবিন জি যেটা বাচ্চাতে আসে, এবং কমপ্লিমেন্ট, এই তিনটা কমপ্লেক্স মিলে বাচ্চার আসলে নিউমোনিয়া করতে পারে, ইনফ্যান্টের অ্যাকচুয়ালি। এবার আসি ডিস্ট্রাকশন অফ দি হোস্ট ডিফেন্স, মানে একটা ভাইরাস যখন একটা হোস্টে ঢুকে ইনফেকশন তৈরি করে, ওই ভাইরাসটা কিন্তু প্রথমেই হোস্ট ডিফেন্স যেটা, সেটা ডিস্ট্রয় করে দেয়, যার কারণে ওই ভাইরাসটা সহজেই মাল্টিপ্লাই করে হোস্টের ড্যামেজ করতে পারে। তো বিভিন্ন ভাইরাস বিভিন্নভাবে হোস্ট ডিফেন্স ড্যামেজ করে দেয়। কিভাবে করে? আমরা একটা ছক আছে, ছকটা এখন পড়বো। তো একটা হোস্ট ডিফেন্সে কিন্তু বিভিন্ন ইমিউনো মিডিয়েটরস থাকে, যেমন সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, ক্লাস 1 এমএইচসি, ইন্টারফেরন, কেমোকাইন্স, কমপ্লিমেন্ট, ইন্টারলিউকেন্স, এই সব অনেক কিছু থাকে। তো এইগুলো সবই ভিন্ন ভাইরাস ভিন্নভাবে এইগুলোকে ড্যামেজ করে দেন হোস্ট ডিফেন্স ডিস্ট্রয় করে। কিভাবে কি করে? তো প্রথমে আমরা মুখস্থ করব চারটা ভাইরাস: এইচআইভি ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস। এগুলো আসলে ক্লাস 1 এমএইচসি প্রোটিন যেটা থাকে ওটার রিডিউস কমিয়ে দেওয়ার কারণে সাইটোটক্সিক টি সেল যেটা, ওটার ঠিকমতো সেলকে ডিস্ট্রয় করতে পারে না, ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করতে পারে না। তো এইভাবে সাইটোটক্সিক টি সেলকে এটা আসলে এফেক্ট করে। তো মনে রাখবো কিভাবে, একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে একজন ডাক্তার, অ্যান্ড্রু ডাক্তার, আগে বলেছি অ্যান্ড্রু ডাক্তার হচ্ছে দুষ্টু ডাক্তার। তো দুষ্টু ডাক্তার তো দুষ্টু কাজই করবে, তো দুষ্টু ডাক্তারের কাছ থেকে তো সবাই দূরে থাকার চেষ্টা করবে, তাই না? তো অ্যান্ড্রু ডাক্তার যেহেতু দুষ্টু ডাক্তার, সে কিন্তু দুষ্টুদের মধ্যে 1 নাম্বার, মানে অ্যান্ড্রু ডাক্তার দুষ্টুদের মধ্যে 1 নাম্বার। আর সে এতই দুষ্টু যে সে টক্সিকের জন্য সেটা তার কাছ থেকে সবাই দূরে থাকার চেষ্টা করে। তো অ্যান্ড্রু ডাক্তার দুষ্টতার আরও কিছু এক্সাম্পল আছে, যে অ্যান্ড্রু ডাক্তার এতই দুষ্টু, তার এইচআইভি আছে, তার মুখে এখানে হারপিস জুস্টার আছে, মানে হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে সে ইনফেক্টেড, এবং তার মাথাটা অনেক বড়। তো আসি কোন কোন ভাইরাস। প্রথম হচ্ছে অ্যান্ড্রু ডাক্তার থেকে অ্যাডেনো ভাইরাস, তার এইচআইভি আছে মানে এইচআইভি ভাইরাস, তার হারপিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন আছে, তার মানে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, তার মাথাটা অনেক বড় থেকে মেগালো মানে সাইটোমেগালো ভাইরাস। এই 4টা মেগালো ভাইরাস কি করে? সে যেহেতু টক্সিক, তো এই 4টা ভাইরাস কি করবে? সাইটোটক্সিক টি সেলকে এফেক্ট করবে। কিভাবে এফেক্ট করবে? আগেই বলেছি অ্যান্ড্রু ডাক্তার মানে শয়তান ডাক্তারদের মধ্যে 1 নম্বরে, ক্লাস 1। তার মানে এটা কি করে? ক্লাস 1 এমএইচসি প্রোটিনকে রিডিউস করে দেয়। আলটিমেটলি সাইটোটক্সিক টি সেলটা অ্যাক্টিভ হতে পারে না, তো সাইটোটক্সিক টি সেলটা আর ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করতে পারে না। নেক্সট আসি মিজেলস ভাইরাস। মিজেলস ভাইরাসটা আসলে হেল্পার টি সেল যেটা, তার উপরে এফেক্ট করে। কিভাবে এফেক্ট করে? এটা ইন্টারলিউকেন 12 যেটা, ইন্টারলিউকেন 12কে ব্লক করে দেয়, যার কারণে হেল্পার টি সেলও আর ফরমেশন হতে পারে না। আলটিমেটলি সেল মিডিয়েটেড ইমিউনিটি হ্যাম্পার্স হয়। তো কীভাবে মনে রাখবো? একটা হেল্পার বা সেল হেল্পার, সে ক্লাস 12-এ পড়ে, ক্লাস 12, ইন্ডিয়ায় কিন্তু ক্লাস 12 আছে। তো বাসের হেল্পার ক্লাস 12-এ পড়ে, তার হচ্ছে মিজেলস হয়েছে, গায়ে মিজেলসের জন্য ছাল টাল উঠে যাচ্ছে। তো
সে আসলে আর হেল্পারই করতে পারতেছে না, অকেজো হয়ে গেছে। তো প্রথমে আসি হেল্পারের মিজেলস হয়েছে, মিজেলস থেকে মিজেলস ভাইরাস। তার যখন মিজেলস হয়েছে, তো মিজেলস ভাইরাসটা কোথায় কোন সেলে এফেক্ট করতেছে? হেল্পার থেকে হেল্পার টি সেলে এফেক্ট করতেছে। তো কিভাবে কাজ করে? এই হেল্পারটা কিন্তু 12 ক্লাসে উঠলে তার মিজেলস হয়েছিল, তার মানে এই মিজেলস ভাইরাসটা ইন্টারলিউকেন 12 যেটা, সেটাকে ব্লক করে দেয়। আলটিমেটলি কোনো হেল্পার টি সেল ফরমেশন হতে পারে না, TH1 ফরমেশন হতে পারে না, যার কারণে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা হ্যাম্পার্স হয়। এবার আসি হচ্ছে নেক্সট ইন্টারফেরন। এপস্টেনবার্গ ভাইরাসটা ইন্টারফেরনটাকে এফেক্ট করে। কিভাবে এফেক্ট করে? এটা ভাইরাস ইনফেক্টেড সেল থেকে ইন্টারফেরন সিক্রেশনটা ইনহিবিটেড করে দেয়। তো এটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে বাংলাদেশে কিন্তু বারগুলা আসলে আইনানুগতভাবে নিষিদ্ধ, বার চালানো যায় না। তো বাংলাদেশে বারে যাইতে গেলে পুলিশ ইন্টারফেয়ার করবে, বার মানে ইন্টারফেয়ার, বারে যাও তুমি, পুলিশ এসে ইন্টারফেয়ার করবে, ধরে নিয়ে যাবে। তো এইখানে চলে আসি বার থেকে এপিস্টেনবার্গ ভাইরাস, আর পুলিশ যেহেতু ইন্টারফেয়ার করে, ইন্টারফেয়ার থেকে ইন্টারফেরন। তো এপিস্টেনবার্গ ভাইরাস কি করে? যেই ভাইরাস ইনফেক্টেড সেল থাকে ওইখান থেকে ইন্টারফেরনটা সিনথেসিসই ইনহিবিট করে দেয়, এভাবে হোস্ট ডিফেন্স ডিস্ট্রয় করে। নেক্সট আসি আরও 3টা ভাইরাস, এগুলো ইন্টারফেরনের যে অ্যাফিনিটি ওটাকে আর কি কমিয়ে দেয়, কিন্তু অন্যভাবে কমায়। যেমন HIV, ইনফ্লুয়েঞ্জা এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এইগুলো কি করে? কাইনেজ সিনথেসিসটা ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার কারণে ইনিশিয়েশন ফ্যাক্টর 2 যেটা, ওইটার ফসফোরাইলেটস হতে পারে না, যার কারণে ইন্টারফেরনও ঠিকমতো কাজ করতে পারে না। তো এটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে হচ্ছে আইভি এবং শম্পা 2 বোন। আইভি এবং শম্পা 2 বোন, তারা একজন আরেকজনের সব ইনফো জানে, ইনফো মানে ইনফরমেশন জানে। তো আইভি এবং শম্পা 2 বোন, তারা সবাই সবার একই ইনফরমেশন জানে। এখন কিন্তু ঈদ এসেছে, ঈদে তাদের জামা কিনতে হবে। তারা কি করছে? একই জামা কিনছে। তো যখন হচ্ছে ঈদের দিন তারা জামা পরছে, যখন শম্পা দেখে আইভির একই জামা এবং আইভি দেখে শম্পার একই জামা, দুইজনই ফসফস করে উঠছে যে হ্যাঁ তুই একই জামা কেন কিনছিস, ফস করে উঠছে আর কি। তো অলওয়েজ দুই মানে এক বোন আর একজন বোনকে বলতেছে তুই অলওয়েজ আমার সাথে ইন্টারফেয়ার করিস, জামা হোক যে কোনো ব্যাপারে তুই ইন্টারফেয়ার করিস। তো নেক্সট আসে কি কি, সেটা হচ্ছে আইভি এবং শম্পা একজন আরেকজনের ইনফো জানে, তাই না? আর এরা কিন্তু 2 বোন। তো আইভি থেকে হচ্ছে HIV, শম্পা থেকে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এবং একজন আরেকজনের ইনফো জানে, ইনফো থেকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তার মানে HIV ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এরা 2 বোন। তার মানে কি করে? 2 বোন হচ্ছে একই রকম জামা কিনেছে, যার কারণে ফসফস করে উঠছে ঈদের দিন দেখে। তো কিনেছে থেকে কাইনেজ, ফসফস করে উঠে থেকে ফসফোরাইলেশন। এগুলো কি করে? এগুলো হচ্ছে কাইনেজ সিনথেসিস ব্লক করে দেয়, যার কারণে ইনিশিয়েশন ফ্যাক্টর 2 ফসফোরাইলেশন আর হয় না। ইনিশিয়েশন ফ্যাক্টর 2 কীভাবে মনে রাখবো? 2 বোন থেকে ইনিশিয়েশন ফ্যাক্টর 2। আর এর কারণে একজন একজনকে বলতেছে ইন্টারফেয়ার করিস, মানে ইন্টারফেরনটা কাজ করতে পারে না ঠিক মতো, ঠিক আছে? ইন্টারফেরনের কাজকে এরা হ্যাম্পার্স করে দেয়। নেক্সট আসি হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস এনকোডস রিসেপ্টর ফর ইন্টারলিউকেন 1, যার কারণে ইন্টারলিউকেন 1টা আর কাজ করতে পারে না। তো এটা কীভাবে মনে রাখবো? সেটা হচ্ছে ক্লাস 1-এ যারা পড়ে তারা তো বাচ্চা, তো বাচ্চা বয়সে ইউজুয়ালি ভ্যাকসিন দেয় না। তো বাচ্চাটা অনেক দুষ্টু, ক্লাস 1-এর যে বাচ্চাটা পড়ে সে অনেক দুষ্টু। সে কী করছে? ক্লাস 1-এ থাকতেই লুকিয়ে লুকিয়ে ভ্যাকসিন দিয়ে আসছে, ঠিক আছে? যে কোনো ভ্যাকসিনই হোক, ক্লাস 1-এর বাচ্চা যে মা বাবা ছাড়া চলতে পারে না, সে লুকিয়ে লুকিয়ে ভ্যাকসিন দিয়ে আসছে। তো কীভাবে মনে রাখবো? এই ভ্যাকসিন দিয়ে আসছে থেকে ভ্যাকসিনিয়া ভাইরাস, আর ক্লাস 1-এ পড়ে মানে ইন্টারলিউকেন 1, লুকিয়ে লুকিয়ে ইন্টারলিউকেন 1, ঠিক আছে? তো এটা কি করে? এই ভ্যাকসিনিয়া ভাইরাসটা যেই ভাইরাসে ইনফেক্টেড করে ওই ভাইরাস থেকে কিছু রিসেপ্টর সিক্রেট হয়। এই রিসেপ্টর কি করে? এই রিসেপ্টরগুলো ইন্টারলিউকেন 1 বা আদার যেই সব ইন্টারলিউকেন আছে তার সাথে বাইন্ড করে, বাইন্ড করার কারণে এইগুলো, এই ইমিউনোমিডিয়েটরস ইন্টারলিউকেন 1, এইগুলো আসলে আর ঠিক মতো কাজ করতে পারে না।
নেক্সট বিষয়টা হচ্ছে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। কি করে, এইগুলো হচ্ছে কেমোকাইন্স রিসেপ্টর ইনকোডস করে, যার কারণে কেমোকাইন রিসেপ্টরটার সাথে কেমোকাইন্স বাইন্ড করে, আলটিমেটলি কেমোকাইন্সটার কাজ করতে পারে না। তো কেমোকাইন্স যখন কাজ করতে পারে না, তখন ইনফ্ল্যামেটরি সেলের কোনো মাইগ্রেশন হয় না সাইট অফ ইনফেকশনে। এইভাবে ইমিউনটা ইনভেট করে। কীভাবে মনে রাখবো, কিমো নামের একটা মেয়ে, সে তার মাথাটা অনেক বড় এবং মাথায় সে ভ্যাকসিন দিচ্ছে এইভাবে নিজে নিজে। কিমো নামের মেয়ে, তার মাথাটা অনেক বড়, মাথায় ভ্যাকসিন দিচ্ছে। তো প্রথমে আছে মাথাটা অনেক বড়, মাথায় ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন থেকে ভ্যাকসিনিয়া ভাইরাস, এবং মাথাটা বড় সাইটোমেগালো ভাইরাস। এই দুইটা কি করে, কিমো থেকে কেমোকাইন্স রিসেপ্টর সিনথেসিস করে। তো এই কেমোকাইন রিসেপ্টর সিনথেসিস করার জন্য কেমোকাইন্স রিসেপ্টরটা কেমোকাইন্সের সাথে অ্যাটাচ হয়ে কেমোকাইন্সটাকে ইনহিবিট করে দেয়, যার কারণে কোনো অপসোনাইজেশনস বা ইনফ্ল্যামেটরি সেলটা ওই ইনফেক্টেড সাইডে আর আসতে পারে না এবং ইমিউন ডিফেন্সটা ডিস্ট্রয় হয়ে যায়। নেক্সট আসে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা আসলে কমপ্লিমেন্টটাকে এফেক্ট করে। কিভাবে এফেক্ট করে, এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা কিছু প্রোটিন ইনকোড করে। এই প্রোটিনগুলো কি করে, কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করে, বিশেষ করে C3b কমপ্লিমেন্টের সাথে। এই C3b কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করে C3bকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। সো C3b যদি কাজ না করতে পারে, তাহলে আলটিমেটলি অপসোনাইজেশনও হয় না, এবং C3b যদি নাই কাজ করে, তার মানে কোনো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয় না, আলটিমেটলি ইমিউন হোস্টটা ডিস্ট্রয় হয়। তো কীভাবে মনে রাখবো, সেটা হচ্ছে শম্পা। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস শম্পা দিয়ে মনে রেখেছিলাম। এই শম্পা হচ্ছে ক্লাস 3-তে পড়ে, 3 হচ্ছে এর জন্য কমপ্লিমেন্ট। তো এবার আসে মেন কথায়, সেটা হচ্ছে শম্পা থেকে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তো ক্লাস 3 এর জন্য কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্টকে ইনহিবিট করে। কোন কমপ্লিমেন্ট, 3 থেকে C3b। তো এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা কিছু প্রোটিন ইনকোড করে। এই প্রোটিনগুলো ইউজুয়ালি C3b যেই কমপ্লিমেন্ট থাকে তার সাথে বাইন্ড করে এই কমপ্লিমেন্টটাকে ইনহিবিট করে দেয়। আলটিমেটলি কোনো অপসোনাইজেশনও হয় না, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সও ফর্মেশন হয় না। এদিকে ফাইব্রোমা ভাইরাস আছে। এই ফাইব্রোমা ভাইরাস কি করে, ফাইব্রোমা ভাইরাস হচ্ছে কিছু রিসেপ্টর সিনথেসিস করে। এই রিসেপ্টরগুলো হচ্ছে টিউমার নেক্রোটিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করে তাকে ইনহিবিট করে। কীভাবে রাখবো, ফাইব্রোমা মানে টিউমার, তো এটার রিসেপ্টর তো টিউমার নেক্রোটিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে। তো আমরা এখানে দেখছি অনেক ধরনের ভাইরাস বিভিন্ন ইমিউনোমেডিয়েটরস বা কেমোকাইন্সকে ব্লক করে দিচ্ছে। তো যেসব ভাইরাস বিভিন্ন ভাইরাস এনকোডেড প্রোটিনের মাধ্যমে এই ইমিউনোমেডিয়েটরসকে ডিস্ট্রয় করে দিচ্ছে, সেই সব ভাইরাসকে বলা হয় সাইটোকাইন ডিকয়েডস। তো আমি এর আগে একটা কথা বলেছিলাম যে দুই বোন, আইভি এবং শম্পা, দুই বোন, তারা ইনফো জানে, মানে HIV ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো আসলে ফসফোরাইলেশনটা ইউজুয়ালি ইনহিবিশন করে ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এর। তো এখানে আরো একটা কথা দেখছি, সেটা হচ্ছে এই ইনিশিয়েশন ফ্যাক্টর 2টার ফসফোরাইলেশন ইনহিবিট করে অ্যাডেনোভাইরাসও এর মধ্যে আছে। অ্যাডেনোভাইরাস, এটা পরে লেখা আছে, এটা মনে রাখবো। এবার আসি সাইটোমেগালো ভাইরাস। সাইটোমেগালো ভাইরাসে আগের যে ছক বললাম, এটা ছাড়াও সাইটোমেগালো ভাইরাস আরেকভাবে হোস্ট ডিফেন্স ডিস্ট্রয় করে। সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস কিছু মাইক্রো আরএনএ সিনথেসিস করে। এই মাইক্রো আরএনএ কি করে, মাইক্রো আরএনএ হচ্ছে হোস্ট সেলের সারফেসে কিছু এমআরএনএ থাকে, ওই এমআরএনএর সাথে বাইন্ড করে। বাইন্ড করার জন্য কি হয়, এই এমআরএনএর নর্মাল ফাংশন হচ্ছে কিছু সারফেস লিগ্যান্ড সিনথেসিস করা, যেই সারফেস লিগ্যান্ডের সাথে এনকে সেল এসে বাইন্ড করে ওই সেলটাকে ডিস্ট্রয় করবে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, এই সাইটোমেগালো ভাইরাসের যে মাইক্রো আরএনএ, এটা সেল সারফেসের এমআরএনএর সাথে বাইন্ড করার জন্যে এই সেল সারফেসের এমআরএনএটা কোনো সারফেস লিগ্যান্ড সিনথেসিস করতে পারে না, যার কারণে ন্যাচারাল কিলার সেল এই লিগ্যান্ডের সাথে আর বাইন্ড করতে পারে না, আলটিমেটলি সেলটাকেও ডিস্ট্রয় করতে পারে না। এবার আসি ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস আসলে ইন্টারফেরনকে ব্লক করে দেয়। কিভাবে ব্লক করে, দুইটা প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। তো দুইটা প্রোটিনের মাধ্যমে যেটা প্রথম প্রোটিন, সেটা আসলে ইন্টারফেরন
প্রোটিনটাকে ইনডিউস করে দেয়, আর দ্বিতীয় প্রোটিনটা এর ইন্টারফেরনের অ্যাকশনটাও কমিয়ে দেয়। তো এই দুইটা প্রোটিনের মাধ্যমে ইন্টারফেরনটাকে আসলে সে ড্যামেজ করে বা রিডিউস করে দেয় বা অ্যাকশনটাকে কমিয়ে দেয়। তো এই সবগুলো ভাইরাসের যেই ভিরুলেন্স ফ্যাক্টর আছে, এই ভিরুলেন্স ফ্যাক্টরকে একত্রে বলা হয় ভিরোকাইন্স। তারপর যেসব ভাইরাসের সেরোটাইপ বেশি ওইগুলো হোস্ট ডিফেন্স সহজে ডিস্ট্রয় করে, যেমন রাইনো ভাইরাসের 100টা সেরোটাইপ আছে, ওগুলো সহজে আমাদের হোস্ট ডিফেন্স ডিস্ট্রয় করতে পারে। এবার আসি কোন কোন ভাইরাসের কতগুলো সেরোটাইপ আছে। তো প্রথমে আসি মাল্টিপল সেরোটাইপ বাট চেঞ্জিং, মানে কিছু ভাইরাসের সেরোটাইপ মাল্টিপল সেরোটাইপ আছে এবং সেগুলো চেঞ্জ হচ্ছে। এক্সাম্পল হচ্ছে 3টা, এইচআইভি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে একটা লোকের এইচআইভি হয়েছে, তাই না? তো এইচআইভি হয়েছে, সে আমার বাসায় ঢুকতে চাচ্ছে, আমি বলছি ছি ছি তোমার এইচআইভি, তোমাকে ঢুকতে দেব না, তাকে আমি বের করে দিলাম, ঠিক আছে? তো ঢোকার ইংলিশ কিন্তু ইন, ইন মানে ঢোকা। তো একটা লোকের এইচআইভি হয়েছে মানে এইচআইভি ভাইরাস, সে আমার রুমে ঢুকতে চাচ্ছে, ইন করতে চাচ্ছে মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তাকে আমি দেখে বলতেছি ছি ছি ঢুকতে দেবো না, সি মানে হেপাটাইটিস সি ভাইরাস। এই 3টা ভাইরাসের হচ্ছে মাল্টিপল এবং চেঞ্জিং সেরোটাইপ থাকে। এরপরে আসি কিছু ভাইরাসের মাল্টিপল সেরোটাইপ আছে বাট সেগুলো স্টেবল, চেঞ্জ হয় না। তো কি কি ভাইরাস? পোলিও ভাইরাস, রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, রোটা ভাইরাস, নরো ভাইরাস, রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস। কীভাবে মনে রাখবো? আমার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রু এবং পলির বিয়ে হয়েছে। অ্যান্ড্রু এবং পলির, তো অ্যান্ড্রু এবং পলির বিয়ে হয়েছে, তাদের 2টা বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়ের নাম হচ্ছে রিনা, ছেলের নাম নুরু। তো এরা আসলে 4 জনের একটা ফ্যামিলি, মানে মাল্টিপল ফ্যামিলি, বাট তাদের আর কোনো বাচ্চা হয় না, তার মানে স্টেবল, চেঞ্জ হয় না। ফ্যামিলি মাল্টিপল বাট সেটা স্টেবল, ঠিক আছে? এইভাবে মনে রাখবো যে কিছু ভাইরাসের মাল্টিপল সেলোটাইপ আছে কিন্তু সেগুলো চেঞ্জ হয় না। তো বাবার নাম অ্যান্ড্রু, মায়ের নাম পলি, মেয়ের নাম রিনা, ছেলের নাম নুরু। তো তারা কি করে? তারা রাতে পেঁপে চুরি করতে যায়, ঠিক আছে? তো পেঁপে যখন চুরি করতে গেছে তখন ওই পেঁপের মালিক দেখে ফেলছে, দেখে এক দৌড়ানি দিছে। তো ওই মালিকের সাথে তারা একটা রেসে অংশ নিছে। রেস, দৌড়াইলে তো রেসই হবে। তো আসি হচ্ছে অ্যান্ড্রু এবং তার বউয়ের নাম পলি। অ্যান্ড্রু থেকে অ্যাডেনো ভাইরাস, পলি থেকে পোলিও ভাইরাস। তার 2টা বাচ্চা রিনা এবং নুরু। রিনা থেকে রাইনো ভাইরাস, নুরু থেকে নরো ভাইরাস। তারা রাতে পেঁপে চুরি করতে যায়। রাত থেকে রোটা ভাইরাস, পেঁপে থেকে প্যাপিলোমা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। দেন তারা ওই দাবরানি খেয়ে দৌড়ায়ে রেস করে করে চলে আসে। রেস থেকে রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস। নেক্সট জানবো হচ্ছে ভাইরাস যেগুলোর একটা স্টেবল সেরোটাইপ আছে এবং ভ্যাকসিনও আছে। কি কি ভাইরাস? মিজলস ভাইরাস, মামস, মিজলস, মামস, রুবেলা, এমএমআর ভ্যাকসিন, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, র্যাবিস ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, স্মল পক্স ভাইরাস। এগুলো আসলে আমাদের এমনিতেই মনে থাকবে, এতগুলো ভাইরাস। তো আমি মনে রাখবো কিছু ভাইরাস যেগুলোর সেরোটাইপ স্টেবল এবং একটা সেরোটাইপ বাট কোনো ভ্যাকসিন নাই। 3টা ভাইরাস আছে, আমরা যদি এই 3টা মনে রাখতে পারি তাহলে এগুলো বাদে যে ভাইরাসগুলো আছে তাদের ভ্যাকসিনও আছে এবং স্টেবল, ইজিলি মনে থাকবে। তো কি কি? কিছু কিছু ভাইরাস আছে যেগুলোর একটা সেরোটাইপ থাকে এবং তাদের কোনো ভ্যাকসিন নাই। কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে আমরা দেবদাসের গল্প সবাই পড়েছি। দেবদাসে পার্বতী থাকে, পার্বতী কিন্তু ওয়ান পিস, পার্বতী একাই দেবদাসে। তো পার্বতীর খুব ইচ্ছা সে একটা বারে যাবে, তো তার শহরে একটাই বার আছে, 2টা বার নাই, একটাই বার আছে। তো বারে যাবে কিন্তু সে বারে যাইতে পারতেছে না, কারণ কি? তার মুখেও ইনফেকশন, জেনিটাল ট্র্যাকে ইনফেকশন। মুখে হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ইনফেকশন, জেনিটাল ট্র্যাকে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ইনফেকশন। তো আমরা জানি হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 যেটা, সেটা রেসপিরেটরি ট্র্যাক দিয়ে যায়। তো তার মুখে হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক মানে মুখ, মানে এইভাবে মনে রাখবো, আসলে যায় রেসপিরেটরি ট্র্যাক দিয়ে, বাট মনে রাখবো তার মুখে ইনফেকশন, মনে রাখার সুবিধার্থে।
তো তার মুখে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এবং জেনিটাল ট্র্যাকে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 ইনফেকশন। তো তার এই ইনফেকশন সারতেছে না, কারণ তার কোনো ভ্যাকসিন নাই, এগুলো থাকবেই, তার আছে, এই জন্য সে বাড়েও যেতে পারতেছে না। তো মনে রাখবো, যেহেতু তার পার্বতীর কোনো ভ্যাকসিন সে দিতে পারতেছে না, সারতেছে না, সো মনে রাখবো এইগুলোর কোনো ভ্যাকসিন নাই। এবং পার্বতীও একটা, তার শহরে বারও একটা, এইভাবে মনে রাখবো। এইগুলোর সেরোটাইপও একটা এবং স্টেবল। তো ভাইরাসে চলে আসি, সেটা হচ্ছে পার্বতী থেকে পার্বো ভাইরাস B19, সে হচ্ছে বারে যাবে, তার শহরে একটা বার থেকে এপিস্টেনবার্গ ভাইরাস, এবং তার মুখে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এবং জেনিটাল ট্র্যাকে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, এই দুইটা ভাইরাস। সো যেইগুলো স্টেবল এবং ভ্যাকসিন নাই, চারটা ভাইরাস কি কি? পার্বো ভাইরাস B19, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এবং এপিস্টেনবার্গ ভাইরাস। এবার আসি, একটা ভাইরাস ইনফেকশন কিন্তু পারসিস্ট করতে পারে। কিভাবে পারসিস্ট করে? একটা ভাইরাস অনেক দিন ধরে পারসিস্ট করতে পারে, বছরের পর বছর। কিভাবে পারসিস্ট করে? একটা ভাইরাস একটা হোস্ট সেলের ডিএনএতে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকতে পারে, যেমন রেট্রোভাইরাস, বা একটা হোস্ট সেলে ইমিউন টলারেন্স ডেভেলপ করতে পারে। আবার অনেক সময় ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, এটা অনেক দিন ধরে পারসিস্ট থাকতে পারে। অনেক সময় স্যাংচুয়ারিতে থাকতে পারে, যেমন ব্রেনে গিয়ে আমাদের স্যাংচুয়ারি বা একটা কেবিনের মতো অনেক দিন ধরে ওইখানে সে পারসিস্ট থাকতে পারে। আবার অনেক সময় অ্যান্টিজেনিক ভ্যারিয়েশনের জন্যে পারসিস্ট থাকতে পারে। অনেক সময় সেল টু সেল ট্রান্সমিট হয়, এই জন্য পারসিস্ট থাকতে পারে। অনেক সময় কিছু পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকতে পারে, এই জন্য পারসিস্ট থাকতে পারে। তো এবার আসি ক্রনিক ক্যারিয়ার। ক্রনিক ক্যারিয়ারের এক্সাম্পল আছে, আমরা জানি ক্রনিক ক্যারিয়ার কি আমরা সেটা জানি। তো ক্রনিক ক্যারিয়ারের আমরা কিছু এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ক্রনিক ক্যারিয়ার। তারপরে নিউনেটাল রুবেলা, যেটা সেটাও ক্রনিক ক্যারিয়ার হিসেবে থাকে। আবার সাইটোমেগালোভাইরাসও বছরের পর বছর ক্রনিক ক্যারিয়ার থাকতে পারে। এবার আসি ল্যাটেন্ট ইনফেকশন। ল্যাটেন্ট ইনফেকশন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস করে, মানে হার্পিস ফ্যামিলির বেশিরভাগ ভাইরাসই ল্যাটেন্ট ইনফেকশন করতে পারে। তো এর মধ্যে আছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, দেন ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1টা আসলে ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2টা লাম্বার এবং স্যাক্রাল গ্যাংলিয়ায় ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। তারপরে ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, আমরা আগে পার্ট 1-এ বলেছি ভ্যারিসেলা জুস্টার ভাইরাস ইউজুয়ালি ডরসাল রুট গ্যাংলিয়ায় থাকে, কিন্তু এইখানে দেখতেছি যে ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, যেটা আসলে চিকেন পক্স এবং শিঙ্গেলস ফর্ম করে, সেটা আসলে ট্রাইজেমিনাল অর থোরাসিক গ্যাংলিয়নে থাকে, এটা লেন্স অনুযায়ী। এবার আসি স্লো ভাইরাস ইনফেকশন। তো স্লো ভাইরাস ইনফেকশন কি কি আছে? এর আগে আমি প্রথমে একটা বলেছিলাম সার্টেন স্লো ডিজিজ, যেটার নাম হচ্ছে ক্রুটসফেল্ড জ্যাকব ডিজিজ এবং কুরু। এগুলো আসলে প্রিয়ন্স দিয়ে হয়ে থাকে, এটা একটা স্লো ডিজিজ। আরও দুইটা স্লো ডিজিজ আছে, সেটা হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস, যেটা মিজেলসের জন্য হয়, মিজেলসের একটা কমপ্লিকেশন হিসেবে ধরা যায়, এটাও একটা স্লো ডিজিজ। তার আরেকটা স্লো ডিজিজ আছে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকো এনকেফালোপ্যাথি, এটা আসলে জেসি ভাইরাসের জন্য হয়ে থাকে। তো প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকো এনকেফালোপ্যাথি আসলে কাদের হয়? এটা হচ্ছে যেসব পেশেন্টের লিম্ফোমা আছে অথবা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের আসলে এটা বেশি হয়।